গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কেমন আছো? ওয়েলকাম টু ডেসিবেল আইএস। আচ্ছা, আজকে দেখো, আহ, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে, মানে যে বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে বলবো রাদার, সেটা হলো যে ডাব্লিউবিসিএস প্রিলিমস ডাব্লিউবিসিএস প্রিলিমস যেটা খুব শীঘ্রই হতে চলেছে, যেটা খুব শীঘ্রই আমাদের আশা করা যাচ্ছে যে মার্চ এন্ডে বা এপ্রিলের প্রথম দিকেই, ঠিক আছে, মার্চ এন্ডে বা এপ্রিলের প্রথম দিকেই ডাব্লিউবিসিএস এর প্রিলিমস পরীক্ষাটি আমাদের হওয়ার একটা সম্ভাবনা আছে। তো দেখো, মার্চ এন্ড বা এপ্রিলের প্রথম দিকে যদি হয়, ডাব্লিউবিসিএস প্রিলিমস এর কথা এখানে বলছি, তো ডাব্লিউবিসিএস প্রিলিমস এ তবে কিন্তু আমাদের 50 থেকে 60 দিন মতন টাইম আমাদের কিন্তু হাতে আছে। 50 to 60 ডেজ টাইম আমাদের কিন্তু হাতে আছে। যদি মার্চ এন্ডে হয় তাহলে ডেফিনেটলি সেটা আমাদের টাইমটা একটু কমে যাচ্ছে, কিন্তু যদি এপ্রিল ফার্স্ট উইকে হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি মোটামুটি রাফলি আমরা কিন্তু 60 ডেজ মতন টাইম আমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাচ্ছি। ওকে। তো এই ভিডিওতে আমি তোমাদের একটা খুব ছোট্ট করে আমি তোমাদেরকে কিছু টিপস দেব, কিছু সাজেশন দেব আমার এন্ড থেকে, যে কিভাবে তোমরা এই 50 ডেজকে ভালো করে ইউটিলাইজ করবে। ওকে, কিভাবে তোমরা এই যে টাইমটা আমাদের হাতে মোটামুটি 1.5 থেকে 2 মাস মতন টাইম আমাদের রয়েছে, সেই টাইমটা কিভাবে তোমরা কাজে লাগাতে পারো। ওকে। এফেক্টিভ ইউটিলাইজেশন অফ টাইম তোমরা জানো যে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। পরীক্ষার 1 থেকে 2 মাস আগে এই টাইমটা আমাদের কাছে কিন্তু প্রচণ্ড ভ্যালুয়েবল একটা রিসোর্স, ঠিক আছে। তো এই টাইমটায় আমাদের কি করতে হবে, আমাদের খুব ওয়াইজলি, খুব বুদ্ধি করে আমাদের কিন্তু এই টাইমটাকে ডিভাইড করতে হবে। কিভাবে ডিভাইড করব, ধরো আমরা এখন হাতে নিলাম যে রাফলি একটা টাইম টেবিল বানানোর জন্য, আমরা একটা এস্টিমেট করার জন্য, যেহেতু এখন কোনো ফাইনাল ডেট অ্যানাউন্স হয়নি, আমরা রাফলি একটা এস্টিমেট করলাম যে আমাদের হাতে 50 দিন মতন সময় আছে। ঠিক আছে, একটা রাফ এস্টিমেট আমরা ধরে চললাম যে 50 ডেজ মতন টাইম আমাদের হাতে আছে। ওকে। সেখান থেকে তাহলে এই যে 50 ডেজ, বা চলো 55 ডেজও যদি সেখান থেকে হয়, তাহলে সেইটাকে তুমি কিভাবে ডিভাইড করবে। তোমাকে এটা ভাবতে হবে যে এখানে আমার 6টা মেন সেকশন আছে ইন দ্য সিলেবাস ফর ডাব্লিউবিসিএস প্রিলিমস। ঠিক আছে। ডাব্লিউবিসিএস প্রিলিমসের সিলেবাসটাকে আমি এরকম করে ভাববো যে এত বড় সিলেবাস, এত কিছু পড়তে হবে, এত বই, এরকমভাবে চিন্তা ভাবনা না করে আমি ভেবে নেব যে এই সিলেবাসটাকে 6টা ভাগে ডিভাইড করব। ঠিক আছে, 6 মেন ডিভিশনস আমি কিন্তু সিলেবাসটাকে করব। অ্যান্ড সেখানে প্রত্যেকটা ডিভিশনকে আমি কিন্তু 7 থেকে 8 দিন সময় দেব। তাহলে তুমি হিসেব করে দেখো, মোটামুটি রাফলি কিন্তু তোমার 50 to 55 ডেজ টাইম কিন্তু তোমার লেগে যাচ্ছে। এই 6টা সেকশনকে তুমি যদি 7 থেকে 8 দিন করে টাইম দাও, তাহলে কিন্তু তোমার মোটামুটি 50 to 55 ডেজ, 56 ডেজ তোমার কিন্তু কাভার হয়ে যাচ্ছে। ওকে। তাহলে এই 6টা সেকশন কি, ঠিক আছে, সেটা আমাদের তাহলে জেনে নিতে হবে প্রথমেই। মোস্ট ইম্পর্টেন্ট সেকশনগুলোর কথা কিন্তু আমি এখানে বলছি, পুরো সিলেবাস এর কথা কিন্তু আমি বলছি না। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি একেবারেই তোমাদের সাজেস্ট করছি না যে তোমরা পুরো সিলেবাস কভার করবে না। আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিওর যে তোমাদেরকে এই টাইম টেবিল সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া, যে টাইম টেবিলটা তোমরা কিভাবে ফ্রেম করবে। ওকে। তো উদ্দেশ্যটা এখানে এটা নয় যে তোমরা কিভাবে সিলেবাস কভার করবে। সিলেবাস কভার করা কিন্তু তোমাদের বেশ কিছুদিন আগে থেকেই তোমাদের কিন্তু অলরেডি নিশ্চয়ই, মানে আমি আশা করছি তোমাদের শুরু হয়ে গেছে। তো এখন যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে সব থেকে বেশি তোমাদের কিন্তু এখন রিভিশন দরকার। যা যা পড়েছো বা যেটুকু পড়া বাকি আছে সেইটুকু তাড়াতাড়ি করে শেষ করে সেইগুলোকে বারে বারে রিভাইজ করা। অ্যান্ড ডেফিনেটলি তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি আমার ক্লাসেও বলি, যে এমসিকিউ সলভ করা, কোয়েশ্চেন সলভ করা। এমসিকিউস এর মধ্যে সব থেকে প্রথম যেটা তোমাদের সলভ করতে হবে সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদেরকে কিন্তু সলভ করতেই হবে। ঠিক আছে, সলভ করতেই হবে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। কারণ কি, এই কোয়েশ্চেনগুলো থেকে কিন্তু বেশ কটা কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। ওকে, কি হয়, রিপিট হয় প্রত্যেক বছর কিন্তু প্রিলিমসে এখান থেকে কিন্তু রিপিট হয়ে থাকে। তাহলে এই সেকশনগুলো কোনগুলো, যেগুলোতে আমরা স্ট্রেস দিচ্ছি আজকে? এক হচ্ছে তোমার হিস্ট্রি, আরেক হচ্ছে তোমার জিওগ্রাফি, থার্ড হলো ইংলিশ, ফোর্থ হলো লজিক্যাল রিজনিং, ফিফথটাকে আমি ধরেছি পলিটি অ্যান্ড ইকোনমি, অ্যান্ড সিক্সথটাকে আমি ধরেছি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি দেখো কোনটাকে দিয়েছি, হিস্ট্রিকে দিয়েছি।
সেকেন্ড জিওগ্রাফিকে দিয়েছি। এটা তোমরা ফার্স্টটা সব থেকে ইম্পর্টেন্ট, সেকেন্ড থার্ডটা তোমাদের একটু এদিক থেকে ওদিকে হতে পারে, কারণ কেউ হয়তো তুমি জিওগ্রাফি নিয়ে পড়েছো, তুমি হয়তো জিওগ্রাফিতে ভূগোলে তুমি হয়তো বেশ স্ট্রং, তাহলে ডেফিনেটলি সেখানে তুমি ইংলিশকে সেকেন্ড প্রায়োরিটি দেবে, ইংলিশকে তুমি সব থেকে বেশি সময় দেবে। কেউ হয়তো তোমরা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, তাহলে ডেফিনেটলি তোমার ইংলিশকে সেকেন্ড প্রায়োরিটি না দিলেও হবে, তুমি ইংলিশ পরেও পড়তে পারো আলাদা করে, ঠিক আছে। আচ্ছা, কেউ তুমি ম্যাথস ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে লজিক্যাল রিজনিং তুমি লাস্টেও পড়তে পারো, কারণ তোমার অলরেডি লজিক্যাল রিজনিং বা অ্যারিথমেটিক বেশ স্ট্রং, ঠিক আছে। আচ্ছা, কেউ হয়তো তোমরা পলিটি ইকোনমি আগে থেকে পড়েছো, ঠিক আছে, হয়তো স্কুলে পড়েছো বা কলেজে পড়েছো, ঠিক আছে, পাস সাবজেক্ট হিসেবে পড়েছো, তো সেখানে পলিটি ইকোনমি তোমার হয়তো অত সময় না দিলেও চলবে। তো এইটা কিন্তু তোমাদের নিজস্ব নিজস্ব ব্যাপার, ঠিক আছে। আমি একটা আমার মতন, মানে আমি ধরো যদি আজকে পরীক্ষা দিতাম, আমি যেভাবে হয়তো ভাবতাম আমি সেভাবে তোমাদেরকে সাজেশন দিচ্ছি যে হিস্ট্রি সব থেকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কিন্তু কিন্তু আমরা খুব ভালো করে পড়বো, খুব ভালো করে আমাদের কিন্তু এটা জানতে হবে। এছাড়া তোমাদের আছে জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কিছু জিওগ্রাফি, কিছু ডেটা, কিছু রিসেন্ট ডেটা আমাদের কিন্তু খুব ভালো করে জেনে যেতে হবে পরীক্ষার আগে একবার, সেগুলোকে রিভাইজ করে ঝালিয়ে আমাদের কিন্তু যেতে হবে। থার্ড তোমাদের চলে আসছে হচ্ছে ইংলিশ। ইংলিশ কিন্তু তোমাদের ডেফিনেটলি প্রিলিমসের ক্ষেত্রে আমাদের অবজেক্টিভ ইংলিশ, তাই অবজেক্টিভ ইংলিশ কিন্তু তোমাদের বারবার তোমাদের কিন্তু অ্যাটলিস্ট তোমাদের কিন্তু প্রত্যেক দিন 20-30টা করে সেন্টেন্স, 20-30টা করে তোমাদের এক একটা এক্সারসাইজ হয়তো তোমরা প্র্যাকটিস করলে, এরকমভাবে ধরো প্রত্যেক দিন তুমি 2 বা 3টে করে এক্সারসাইজ প্র্যাকটিস করলে, তাহলে দেখো সেই 2-3টে এক্সারসাইজের মধ্যে তোমার কিন্তু মোটামুটি 60-70টা কোয়েশ্চেন প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে একদিনেই, ঠিক আছে। ধরো তুমি দিনে 1 আওয়ার টাইম রাখলে ফর ইংলিশ প্র্যাকটিস, তোমার যদি ইংলিশ অত স্ট্রং না হয়, যেটা আমাদের অনেকেরই প্রবলেম থেকে থাকে, তো যদি ইংলিশ তোমার অত স্ট্রং না হয় তাহলে ডেফিনেটলি তুমি প্রত্যেক দিন 1 আওয়ার ডিভোট করবে ইংলিশকে। যদি তুমি মনে করো যে তোমার ম্যাথস অ্যান্ড রিজনিং অত স্ট্রং নয়, তোমার মানে ম্যাথস তো আসে না প্রিলিমসে, লজিক্যাল রিজনিং আসে, তো লজিক্যাল রিজনিং তোমার অতটা স্ট্রং নয়, তাহলে ডেফিনেটলি প্রত্যেক দিন রেগুলারলি তোমাকে 1-1.5 আওয়ার্স তোমাকে কিন্তু এই লজিক্যাল রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সের পেছনে দিতে হবে। তাহলে এবার বুঝতে পারছো যে আমাদের কিন্তু নিজেদের স্ট্রেংথ, নিজেদের উইকনেস, সেইগুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু রুটিনটা করতে হবে। রুটিন মানে এটা নয় যে আমি দিনে 10 ঘন্টা পড়লাম, না আমি দিনে 12 ঘন্টা পড়লাম, না আমি দিনে 4 ঘন্টা পড়লাম। রুটিন মানে হচ্ছে যে আমি নিয়মিতভাবে রেগুলারলি একটা জিনিস ফলো করলাম, একটা টাইম টেবিল আমি ফলো করলাম। একটা রুটিন ফলো করা মানেই হচ্ছে তাই যে রেগুলারলি একটা কাজকে বারবার করে করা, যতক্ষণ না সেইটাতে তোমার পারফেকশন আসছে, যতক্ষণ না সেটাতে তুমি স্যাটিসফাইড হচ্ছ। ওকে, এটাই কিন্তু রুটিনের উদ্দেশ্য। রুটিন মানে এটা না যে কোনো টপার তোমাকে বলে দিল যে দিনে 12 ঘন্টা পড়তে হয়, তাই তুমি পরের দিন থেকে তুমি সকাল 6টা থেকে উঠে পড়তে শুরু করলে। এরকম ভাবে তুমি 2 দিন 3 দিন তো পড়ে নেবে, কিন্তু ফোর্থ ডে থেকে তুমি কিন্তু আর কন্টিনিউ করতে পারবে না। তাই এখানে রুটিন কথাটা মানেই দেখো কি, রুটিন কথাটা মানে হচ্ছে সামথিং উইচ ইজ ভেরি রেগুলার। তুমি এমন একটা রুটিন বানাবে, তুমি এমন একটা টাইম টেবিল বানাবে যেটা তুমি নিজেই ফলো করতে পারবে। তুমি এমন কোনো রুটিন বানাবে না যেটা তুমি নিজেই ফলো করতে পারবে না। তুমি জানো যে তুমি দিনে 7 থেকে 8 ঘন্টার বেশি কনসেন্ট্রেট করতে পারো না, ঠিক আছে। তো তুমি এমন টাইম টেবিল বানিও না যে যেখানে তুমি 8 ঘন্টার বেশি টাইম দিচ্ছ, তুমি একটা মানে তুমি হয়তো পড়াশোনাকে 8 ঘন্টার বেশি টাইম দিচ্ছ, ডেফিনেটলি সেখানে তোমার কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস করতেই হবে। কেউ হয়তো ভালো গান গাও, কেউ হয়তো হয়তো একটু এক্সারসাইজ করলে, একটু ওয়াকিং করলে বা জগিং করলে, এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদের কিন্তু সাথে সাথে করতে হবে, মানে সাইমালটেনিয়াসলি করতে হবে। এরকম নয় যে তুমি কিন্তু সারাদিন বসে 10 ঘন্টা 12 ঘন্টা শুধুমাত্র বইয়ের সামনে বসে থাকবে। এটা কিন্তু হ্যাঁ, কিছু কিছু দিন ডেফিনেটলি তোমার মনেই হতে পারে যে হয়তো তোমার পড়াটা কালকে অত ভালো হয়নি, তাহলে আজকে একটু বেশি করে পড়ে নি, সেটা ডেফিনেটলি হতে পারে, সেটা ডেফিনেটলি এটা একটা পার্সোনাল ব্যাপার, এটা কেউই তোমাকে গিয়ে বলে দিতে পারবে না যে তুমি এতটা পড়ো বা অতটা কম পড়ো। কিন্তু এটাও নয় যে আমি এমন একটা টাইম টেবিল তৈরি করলাম যেটা আমি 2 দিনের বেশি বা 5 দিনের বেশি বা 7 দিনের বেশি আমি ফলোই করতে পারলাম না, সেটার কিন্তু কোনো মানেই হয় না। দ্যাট লিডস টু কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। ওকে, আচ্ছা, এবার দেখো প্রায়োরিটি সেকশনস যখন তুমি চুজ করছো, মানে তুমি যখন চুজ করছো যে কোন কোন এরিয়াগুলোতে তুমি বেশি ফোকাস করবে, কোন এরিয়াতে তুমি কম ফোকাস করবে, সেটার জন্য কিছু টিপস আমার তরফ থেকে আমি তোমাদের বলতে পারি।
যে দেখো এখানে যেমন আমি মেনশন করেছি যে বেশিরভাগ তোমার সময়টা, মাচ অফ ইউর টাইম শুড বি গিভেন টু হিস্ট্রি অ্যান্ড লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ। এই তিনটে সেকশনকে কিন্তু আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি। ওই 6টা সেকশনের মধ্যেও আমি কিন্তু এই তিনটে সেকশনকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি। এক হচ্ছে হিস্ট্রি, সেকেন্ড হচ্ছে লজিক্যাল রিজনিং, আর থার্ড হচ্ছে ইংলিশ। তুমি দেখো এই তিনটে সেকশন মিলে আমাদের কত মার্কস হচ্ছে? 100 মার্কস। 100 মার্কস হচ্ছে, কারণ হিস্ট্রিতেই কিন্তু আমাদের 50 মার্কস থাকে, প্লাস আমাদের কিন্তু লজিক্যাল রিজনিং 25 মার্কস, ইংলিশ হচ্ছে 25 মার্কস, টোটাল হয়ে গেল আমার 100 মার্কস। তার মানে কি 50% মার্কস আমার কিন্তু এই তিনটে সেকশন পড়েই আমি কিন্তু স্কোর করতে পারছি, মানে অ্যাটলিস্ট আমি টার্গেট করতে পারছি। এবার তুমি বলতেই পারো যে যে 50%-এ মানে 100-এ কি আমি 100 পাবো? না, কিন্তু 100-এ তুমি এটা তো টার্গেট করতেই পারো যে তুমি 90 পাবে। 90% তো তুমি পেতেই পারো। তুমি যদি 100% টার্গেট করো, সেখান থেকে তো তুমি 90 পেতেই পারো। তাহলে এখানেই যদি তুমি 90 পেয়ে যাও, আর তোমার যদি টার্গেট থাকে যে আমি 130+ আমায় স্কোর করতে হবে প্রিলিমস পাস করার জন্য, আগের বছরে কাট অফটাকে মাথায় রেখে, তাহলে তুমি বুঝতেই পারছো যে এখানে তোমার দরকার হচ্ছে এরপর আর জাস্ট +40। এবার তুমি ভাবো আরও যে এতগুলো সেকশন বাকি রয়েছে, এটা তো খালি 3টে সেকশন কভার হয়েছে। ডাব্লিউবিসিএস পরীক্ষায় তো দেখবে সিলেবাসটা 8টা সেকশনে ভাগ করা আছে। তাহলে সেখানে তুমি আরও বাকি 5টা সেকশনে তুমি কি 40 মার্কস তুলতে পারবে না? 40 মার্কস কি তুমি স্কোর করতে পারবে না? ডেফিনেটলি তুমি পারবে। তার মানে কি তুমি মেজরিটি, তুমি 90% তো তুমি এখান থেকে স্কোর করে নিচ্ছ। 90 আউট অফ 100 তুমি এখানেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বাকি তোমার পড়ে থাকলো 40-45 মার্কস, যেটা ইজিলি তুমি অন্যান্য সেকশন থেকে স্কোর করতে পারবে। তুমি জিওগ্রাফি থেকে স্কোর করতে পারবে, তুমি পলিটি ইকোনমি থেকে স্কোর করতে পারবে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি স্কোর করতে পারবে। তাহলে ডেফিনেটলি সেখান থেকে ইজিলি তুমি 40-45 মার্কস তুমি কিন্তু ভালো করে পড়াশোনা করলে ডেফিনেটলি স্কোর করতে পারবে। ওকে, একটা প্রপার রুটিন বানাবে নিজেদের, 7 to 8 আওয়ার্স প্রত্যেক দিন সেই রুটিনে রাখবে পড়াশোনার জন্য। ডেফিনেটলি এইটুকু আমাদের কিন্তু ডিভোট করতেই হবে। দেখো সেই জন্য আমি কথাটা লিখেছি, নট মোর নট লেস। নট মোর যদি তুমি পড়তে পারো ডেফিনেটলি পড়বে, কিন্তু নট লেস, এটা কিন্তু ডেফিনেটলি মাথায় রাখতে হবে। এই মুহূর্তে যেহেতু এখন 2 মাসও সময় বাকি নেই, মানে আনলেস পরীক্ষা একেবারে এপ্রিলে হচ্ছে তাহলে 2 মাস সময় আমরা হাতে পাচ্ছি, কিন্তু যখন আমাদের বেশি সময় বাকি নেই তখন কিন্তু আমাদের 7 থেকে 8 ঘন্টা দিনে কিন্তু ডিভোট করতেই হবে। এর চেয়ে কম ডিভোট করলে কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের হবে না। ওকে, আচ্ছা, যদি মনে হয় যে 8 ঘন্টা পড়েছো, অনেকটা পড়া হয়ে গেছে, ডেফিনেটলি তারপরে আর কন্টিনিউ করবে না, কারণ সেটা যদি করো তাহলে কিন্তু একটা ফ্যাটিক এসে যাবে, একটা একটা মানে কি বলবো, তোমাদের বোর লাগবে, ভালো লাগবে না, তারপরে কিন্তু তোমাদের প্রোডাক্টিভিটিটাও কমে যাবে। তো সেইটা কিন্তু আমাদের ডিসাইড করতে হবে নিজেদের। পড়াশুনোর ট্রেন্ড, তুমি যেভাবে পড়াশুনো করে এসেছো সেটা তো ধরো আমি পার্সোনালি চিনি না, বা আমি পার্সোনালি তোমায় বলতে পারবো না, কিন্তু সেটা কিন্তু তোমাকে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে ডিসাইড করতে হবে যে তুমি কত ঘন্টা দিতে পারবে। কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে 6 to 7 আওয়ার্স কিন্তু মিনিমাম তোমাকে কিন্তু দিতেই হবে পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা, দেখো দুটো সাবজেক্ট, আমি এখানে আরেকটা টিপস দিয়েছি যে দুটো সাবজেক্ট তুমি কমন রাখবে ফর মোস্ট অফ দ্য ডেজ, বেশিরভাগ দিনের জন্য। দেখো যেমন একটু আগেই বললাম আগের স্লাইডটাতে, যে ধরো ইংলিশ আর লজিক্যাল রিজনিং, ঠিক আছে, ইংলিশ আর লজিক্যাল রিজনিং তুমি প্রত্যেক দিন 2 to 3 আওয়ার্স তুমি প্র্যাকটিস করলে, বাকি তোমার পড়ে থাকলো হাতে 5 আওয়ার্স। ধরে রাখো তোমার 5 আওয়ার্স হাতে আছে, সেই 5 আওয়ার্সে তুমি আরো দুটো সাবজেক্ট করো। তুমি আর্ধেক আর্ধেক ডিভাইড করে নাও যে আজকে আমি হিস্ট্রি আর জিওগ্রাফি করব, কালকে আমি হয়তো সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবো, আবার পরশু দিন আমি হয়তো হিস্ট্রি জিওগ্রাফি রিভাইজ করব, তারপরের দিন আমি হয়তো একটু পলিটি ইকোনমি পড়বো। এরকম ভাবে করবে, তবে দুটো সাবজেক্ট যেগুলো হচ্ছে সব থেকে প্রায়োরিটি সাবজেক্ট বা সব থেকে স্কোরিং সাবজেক্ট, যেরকম ইংলিশ আর লজিক্যাল রিজনিং খুবই স্কোরিং সাবজেক্টস, এরকম, বা ধরো হিস্ট্রি একটা খুব হাই প্রায়োরিটি সাবজেক্ট, 50 মার্কস আসে হিস্ট্রিতে, ঠিক আছে, প্রিলিমসে 200-র মধ্যে। তো সেখানে কিন্তু এইরকমভাবে ডিভাইড করবে যাতে সেইরকম দুটো সাবজেক্ট তুমি কিন্তু প্রত্যেক দিন কাভার করছো, আইদার ইংলিশ লজিক্যাল রিজনিং কভার করছো, বা ইংলিশ আর হিস্ট্রি কভার করছো, বা হিস্ট্রি আর লজিক্যাল রিজনিং কভার করছো। এরকমভাবে তোমরা নিজেরা এটা ডিসাইড করবে যে কোন সাবজেক্টটা তুমি সেই সাবজেক্টে একটু উইক, সেইটাকে তুমি প্রত্যেক দিন প্র্যাকটিস করার চেষ্টা করবে। হতে পারে একদিন হলো না, কিন্তু চেষ্টা করবে যাতে প্রত্যেক দিন সেই দুটো সাবজেক্ট মিনিমাম কিন্তু তোমার কমন থাকে, আর বাকিগুলো তোমার কিন্তু রিপিট হতে থাকবে, সাইক্লিক্যালি রিপিট হতে থাকবে, ঠিক আছে, একটা সাইকেলের মতন তোমাকে তৈরি করতে হবে, সেগুলো কিন্তু বারে বারে তোমার রিপিট হতে থাকবে। তো এইভাবে তুমি নিজের ইম্পর্ট্যান্ট সেকশনগুলো, প্রায়োরিটি সেকশনগুলোকে কিন্তু
ডিসাইড করে নেবে। ওকে, এরপরে আরও কিছু টিপসের সাথে, যে নতুন মেটেরিয়াল এখন খুব একটা পড়ার চেষ্টা করো না, যেটা অলরেডি পড়েছো সেটাকেই রিভাইজ করো বারে বারে। ওকে, যেটা তুমি অলরেডি পড়ে নিয়েছো, কিপ রিভাইজিং অ্যান্ড সলভিং এমসিকিউস। রিভাইজ করো, এমসিকিউ সলভ করো। এমসিকিউ কেন এখন ইম্পর্টেন্ট, কারণ ডেফিনেটলি সেটা তোমাকে পরীক্ষার প্যাটার্নটার সাথে তুমি অনেক বেশি তুমি নিজে ফ্যামিলিয়ার হয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে কতটা টাইম লাগছে তোমার সলভ করতে, যদি প্রথমবার প্রিলিমস দিচ্ছ সেটা একটা খুব বড় ফ্যাক্টর। অ্যান্ড তোমার ইনফরমেশন বেসটাও বেড়ে যাবে। ঠিক আছে, তোমার ইনফরমেশন বেসটাও কিন্তু অনেকটা ইনক্রিজ করে যাবে, যে নতুন নতুন জিনিস তুমি এমসিকিউতে জানতে পারবে, যেটা হয়তো তুমি যে বইতে পড়েছো সেখানে হয়তো সেটা নেই। ওকে, আচ্ছা, নতুন বই এই জন্য পড়তে যাবে না, নিউ মেটেরিয়াল বলতে হচ্ছে নতুন নোটস, নতুন বই এই জন্যই পড়তে যাবে না, কারণ এটাতে কিন্তু কিছুই হবে না এখন। সেটা হবে হচ্ছে, যেটা হবে কনফিউশন হবে। কারণ এখন সময় আমাদের কিন্তু খুবই কম, খুবই টাইট একটা শিডিউলের মধ্যে এখন আমরা আছি। তো সেই টাইট শিডিউলের মধ্যে এখন যদি আমি নতুন নতুন বই, নতুন নোটস, শর্ট নোটস ইত্যাদি এগুলো ঢোকাতে থাকি, একটা একটা করে এলিমেন্ট অ্যাড করতে থাকি, তাহলে কিন্তু আমার শুধুমাত্র কি হবে, টাইম একই থাকছে, সেই জন্য আমার কিন্তু কনফিউশন বাড়বে, আমার কিন্তু নার্ভাস লাগবে যে এত কিছু আছে, এত কিছু কখন পড়বো। ঠিক আছে, তাই যেটা পড়েছো সেটাকে ভালো করে পড়ো, সেটাকে বারবার রিভাইজ করো, সেটার উপরে বেস করে এমসিকিউ সলভ করো, এমসিকিউস বরঞ্চ অনেক সলভ করো, যাতে সেখান থেকে তোমার ইনফরমেশন বেসটা বাড়ে। কিন্তু এমন নয় যে তুমি নতুন নতুন বই নিয়ে এলে আর সেগুলো এখন 2 মাসের মধ্যে তুমি পড়ার চেষ্টা করলে, কারণ সেগুলো কিন্তু তোমার রিভাইজ করারও টাইম থাকবে না। ওকে, যখন বই পড়ছো, যে বই পড়ছো না কেন সেটাকে আন্ডারলাইন করবে, অ্যান্ড তারপরে শুধুমাত্র আন্ডারলাইন পার্টগুলো পড়বে। ঠিক আছে, বইটা পড়ার পরে বা মেটেরিয়ালটা পড়ার পরে, নোটটা পড়ার পরে শুধুমাত্র আন্ডারলাইন পার্টগুলো তারপরে পড়বে। হোল চ্যাপ্টার বা সেকশন আবার রিপিট করতে যাবে না, হোল চ্যাপ্টার বুক আবার নতুন করে পড়বে না, তাহলে আন্ডারলাইন করার মানে কি হলো? যেইটা আন্ডারলাইন করেছো, যেইটা মার্ক করে রেখেছো ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেই জায়গাগুলোকে আবার করে রিপিট করবে, সেই জায়গাগুলোকে আবার করে পড়বে। হোল চ্যাপ্টার, হোল বুক, হোল সেকশন পার্ট পড়তে যাবে না। ওকে, তাহলে এইগুলোই আমার তরফ থেকে কিছু টিপস তোমাদের আসছে যে প্রিলিমস সেটার জন্য। অ্যান্ড ডেফিনেটলি সবাইকে অল দ্য বেস্ট পরীক্ষার জন্য। এখন যে কটা দিন আমাদের হাতে সময় আছে, যেটুকু টাইম আমাদের হাতে আছে সেটুকে খুব ভালো করে ইউটিলাইজ করলে ডেফিনেটলি তোমরা সবাই ক্র্যাক করতে পারবে, আর হাই স্কোর, হাই মার্জিনে তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারবে, এটা আমি আশা করছি। অ্যান্ড ডেফিনেটলি ভিডিওটা ভালো লাগলে অনেকের সাথে শেয়ার করো, ভিডিওটা লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আরও কিছু ভিডিওস নিয়ে আসার চেষ্টা করবো এই আসছে কিছু দিনের মধ্যে, প্রিলিমসের রিলেটেড কিছু তোমাদের জন্য ভিডিওস নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। ওকে, চলো আজকে এখানে শেষ করলাম। সবাইকে বাই।